হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে, যেটা হলো ডাইভোর্স। হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডাইভোর্স কিভাবে ক্লেম করা যায়, কী কী প্রভিশনস আছে, সেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের কিছু বলার থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ডেফিনেটলি আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। তো চলো বেশি সময় নষ্ট না করে আমাদের টপিকটা শুরু করা যাক। বেসিক্যালি দ্য ওয়ার্ড ডাইভোর্স কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ডিভোটিয়াম which mean to separate. বেসিক্যালি ডাইভোর্স যে ওয়ার্ডটা আছে সেটা ল্যাটিন ওয়ার্ড এসেছে ডিভোটিয়াম থেকে, যেটার মানে হলো সেপারেট। সো হিন্দু ম্যারেজ অ্যাক্টে যেটা ডাইভোর্সে যা যা সেকশন আছে সেটা হলো 13B, 14 অ্যান্ড 15। আমরা যেটা ফার্স্টে আলোচনা করব সেটা হলো সেকশন 14 অ্যান্ড সেকশন 15। সেকশন 14-এ আছে যে ওয়েন পার্টিস ক্যান ফাইল ফর ডিভোর্স, কখন পার্টি ফাইল করতে পারে ডাইভোর্সের জন্য। সেটা হলো পার্টিস ক্যান নট ফাইল ফর ডিভোর্স আনলেস অ্যাট দ্য টাইম অফ পিটিশন 1 year হ্যাজ elapsed সিন্স দ্য ডেট অফ ম্যারেজ। বিয়ের 1 বছর পরে কিন্তু ডিভোর্স ফাইল করা যাবে, তার আগে কিন্তু করা যাবে না। এবং সেকশন 14 হিন্দু ম্যারেজ অ্যাক্টে কিন্তু এটা মেনশন করে দেওয়া হয়েছে। এখানে এক্সেপশনাল কেসেস ক্যান বি হিয়ার্ড। এক্সেপশনাল কেসেসও আছে, যেমনি স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে মারধর করে অথবা কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, ক্রুয়েলটি হয়ে থাকে, তখন কিন্তু 1 বছরের মধ্যেও কিন্তু ডাইভোর্স ফাইল করা যেতে পারে। নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হলো আমাদের আন্ডার সেকশন 15 এটাই বলা হয় যে ওয়েন ক্যান ডাইভোর্স পার্টিস রিম্যারি। এখানে বলা হয় যে ইফ দেয়ার লাইজ নো অ্যাপিল টু দ্য ডিগ্রি অফ ডাইভোর্স অর ইফ দ্য টাইম পিরিয়ড অফ ফাইলিং অ্যান অ্যাপিল হ্যাজ এক্সপায়ার্ড দেন দ্য পার্টিস ক্যান রিম্যারি। এখানে এটাই বলা হয়েছে যদি দুটো ব্যক্তির বিয়ের পর ডাইভোর্স হয়ে যায় এবং যদি তারা আবার বিয়ে করতে চায় তাহলে সেটা আন্ডার সেকশন 15 হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে ধরা হবে। মনে করো যদি কেউ ডিস্ট্রিক্ট লেভেলে কেস ফাইল করেছে এবং সেটা এইসিতে অ্যাপিলের জন্য চলে গেছে এবং এইসি থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিলের জন্য চলে গেছে। ধরে নাও তারা সব মেজর এক্সস্ট করে দিয়েছে এবং মনে করে নাও যে ডিস্ট্রিক্ট লেভেলে কোনো কারণে তাদের যে ডাইভোর্স প্রসিডিংসটা ছিল সেটা হওয়ার পরে তারা ডিভোর্সটা পেয়ে গেছে। তো এইসিতে যে অ্যাপিলের যে টাইমটা ছিল সেটা কোনো কারণে হয়তো এক্সপায়ার হয়ে গেছে অথবা হয়তো টাইম বেঁচে নেই, তখন যদি চায় তারা কিন্তু আবার রিম্যারেজ আবার কিন্তু বিয়ে করতে পারে। আরেকটা যেটা বলার আছে সেটা হলো তোমাদের যে ধরে নাও ডিস্ট্রিক্ট লেভেলে যদি কোনো কারণে তারা ডাইভোর্স করিয়ে নেয় এবং এইসিতে অ্যাপিলের জন্য যে ভ্যালিডিটিটা থাকে, ধরে নিলাম যে 1 month ভ্যালিডিটি আছে ইন বিটুইন, তো তখন কিন্তু ওই ভ্যালিডিটি টাইমের মধ্যে কিন্তু বিয়ে করা যাবে না। ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে অথবা প্রসিডিংস শেষ হয়ে যাবে, তখন কিন্তু বিয়ে করা সম্ভব। তো নেক্সট আমরা যেটা বলবো সেটা হলো সেকশন 13। সেকশন 13(1) অ্যান্ড সেকশন 13(1)(a)তে এই গ্রাউন্ডসটা অ্যাভেলেবেল বেসিক্যালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ, দুজনের জন্যই। নেক্সট সেকশন 13(2) এই গ্রাউন্ডসটা কিন্তু অনলি ফর অ্যাভেলেবেল ফর ওয়াইফ। 13(a)তে এটা আছে অল্টারনেট রিলিফ ইন ডাইভোর্স প্রসিডিংস। এটা বেসিক্যালি হলো কখন জুডিশিয়াল প্রসিডিংসে কোর্ট ডাইভোর্স দিতে পারে সেটা। আমি এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো যেখানে জুডিশিয়াল প্রসিডিংস নিয়ে বলবো। এটা বেসিক্যালি ডাইভোর্সের সাথে নয়, তাও সেকশন 13-এর মধ্যে আছে বলে আমি বলছি যাতে কনফিউশন না হয়। নেক্সট যেটা আছে সেটা হলো 13B, সেটাতে আছে মিউচুয়াল কনসেন্ট ফর ডাইভোর্স, যেটা কিন্তু আমি আলোচনা করব ব্রিফলি। তো ফার্স্ট আমি ব্রিফলি যেটা আলোচনা করব সেটা হলো সেকশন 13(1). সেকশন 13(1) এটাই বলা হয়েছে যে সেকশনের যে গ্রাউন্ডসের ভিত্তিতে ডাইভোর্স ক্লেম করা যেতে পারে সেটা হলো ফার্স্ট সেকশন সেটা হলো অ্যাডাল্ট্রি। অ্যাডাল্ট্রি সেকশনে এটাই বলা হয়েছে যে যদি কোনো পুরুষ অথবা মহিলা দুজনে যদি বিবাহিত সম্পর্কের বাইরে অন্য কোনো কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এবং আরেকটা জিনিস বলে দিই, রেপটাকে কিন্তু এর মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। ইটস বেসিক্যালি আ ভলেন্টারি সেক্সুয়াল ইন্টারকোর্স, এতে কাউন্ট হবে। এবং অ্যাডাল্ট্রি সেকশনে একটা খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট যেটা 2018-এ, সেটা হলো জোসেফ শাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু এই কেসটাতে বেসিক্যালি কোর্ট কিন্তু
কিছু পার্টকে আনকনস্টিটিউশনাল কিন্তু করে দেওয়া হয়। মানে অ্যাডাল্ট্রির জন্য এখানে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেটা হলো এখানে অ্যাডাল্ট্রির জন্য কোনো রকম কোনো সাজা হবে না, মানে অ্যাডাল্ট্রি ইজ নট আ ক্রাইম, বাট ইটস স্টিল গ্রাউন্ড ফর ডাইভোর্স। অ্যান্ড অ্যাডাল্ট্রির জন্য যদি চায় তাহলে স্বামী কিন্তু স্ত্রীকে এবং স্ত্রী কিন্তু স্বামীকে কিন্তু ছেড়ে দিতে পারে। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো ক্রুয়েলটিটা এটা জন্য একটা খুব ল্যান্ডমার্ক একটা মানে কেস আছে, ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, সেটা হলো নারায়ণ গণেশ দাস্তানে ভার্সেস সুচেতা নারায়ণ দাস্তানে 1975, যেখানে কিন্তু 5টা পয়েন্টস আছে, যদি সেটা ফুলফিল হয় তবে কিন্তু ক্রুয়েলটি হবে। যে 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বলি। The allied acts constituting cruelty should be proved according to law of evidence. Second point, there should be an apprehension in the petitioner's mind of real injury or harm from such conduct. Third point, the apprehension should be reasonable, having regard to the condition of the parties. 4 number point, the petitioner should not have taken advantage of his position. 4 নম্বর অবধি ঠিক আছে, নর্মাল বোঝা গেল, কিন্তু 5 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো দ্য পিটিশনার শুড নট হ্যাভ কন্ডোন দ্য অ্যাক্ট অফ ক্রুয়েলটি। মানে যেখানে এটা বলা হয়েছে বিবাহিত জীবনে একে অপরের আমরা বিহেভিয়ারকে কিন্তু কম্পেনসেট করে থাকি, কিন্তু কিছু জিনিস আছে যেটা হলো কোনো হাজব্যান্ড হয়তো ওয়াইফের বিহেভিয়ার হয়তো কোনো কারণে ইনটলারেবল হয়ে গেল, তখন কিন্তু সেটা ক্রুয়েলটি হিসেবে মানা যায়। যেমনি এই কেসটার ক্ষেত্রে সুচেতা কিন্তু কিছু কিছু জায়গায় এমন করতো যেটা কিন্তু ক্রুয়েলটি হতে পারে, বাট যে নারায়ণ গণেশ দাস্তানে যিনি ছিলেন এগুলো কিন্তু উনি কন্ডোন করে গেছেন, মানে উনি কিন্তু মাফ করে গেছেন এবং নর্মালি কিন্তু উনি বিয়েটা চালিয়ে গেছেন। আমি ইন সিম্পল যদি তোমাদেরকে বলি যে কেউ যদি 10 বছর ধরে তার ওয়াইফের সাথে থাকে এবং ওয়াইফের কোনো বিহেভিয়ার বা টন্টকে সে 10 বছর ধরে টলারেট করেছে, অথবা ওয়াইফ হয়তো সব জায়গায় গেলে হয়তো হিউমিলিয়েট করতো তাকে এবং উনি সেটা নর্মালি অ্যাকসেপ্ট করে গেছেন এবং উনি এটার জন্য কোনো রকম কোনো রিয়্যাক্ট করেননি, কিন্তু হঠাৎ করে উনি দুম করে যদি বলেন যে এটা ক্রুয়েলটির গ্রাউন্ডসে উনি ডাইভোর্স চান, তাহলে কিন্তু সেটা হবে না। বিকজ কেন? কারণ কি, এটা যে আপনি 10 বছর ধরে যে এই জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি কন্ডোন করেছেন। প্রথম কথা, ক্রুয়েলটি হতে গেলে কিছু রেসপন্স হতে হবে যেগুলো কিন্তু নর্মাল নয়। মোদ্দা কথা হলো মিউচুয়াল রিলেশনশিপে মানে ম্যারিটাল রিলেশনশিপে এনড্রন্সেস নিয়ে আসে এমন কোনো জিনিস হলে তবে কিন্তু সেটা ক্রুয়েলটির গ্রাউন্ডে হবে এবং তো আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন ক্রুয়েলটির এগেনস্টে। নেক্সট সেটা হলো আমাদের ডেজার্শন, মানে হলো স্বামী অথবা স্ত্রী কেউ হয়তো পালিয়ে গিয়েছে, মানে এটার জন্য কিন্তু কিছু এসেনশিয়াল পয়েন্ট আছে, যেটা হলো one party has abandoned the other party. Second যেটা পয়েন্ট হলো সেটা হলো by abandoning married life has ended and that is the intention behind abandoning, মানে যেখানে ম্যারিড লাইফটা এন্ড করাই হলো তার অ্যাকচুয়াল ইন্টেনশন। নেক্সট যেটা হলো সেটা হলো নো রিজনেবল গ্রাউন্ড ফর অ্যাবান্ডনিং, যেটার জন্য কোনো রকম কোনো রিজনেবল গ্রাউন্ড নেই। ফোর্থ পয়েন্ট, নো কনসেন্ট অফ দ্য পার্সন ডেজার্টেড, মানে কোনো রকম কোনো কনসেন্টই নেওয়া হয়নি। 5 নম্বর যেটা, দ্য ডেজার্টেড পার্সন হ্যাজ নট গিভেন এনি কজ টু দ্য ডেজার্টেড সো দ্যাট হি অর শি মে বিহেভ ইন দিস ওয়ে, মানে এমন কোনো রিজন দেয়নি পালিয়ে যাওয়ার। তো এটা হলো 5 নম্বর পয়েন্ট। এবং 6 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো ডেজার্শন হ্যাজ বিন ফর মোর দ্যান 2 years বিফোর দ্য অ্যাপ্লিকেশন ফর ডিভোর্স ইজ মেড, মানে যদি কোনো কারণে এই যে ডেজার্শন আছে যদি কোনো কারণে 2 বছরের বেশি হয়ে যায় উনি পালিয়ে গিয়ে থাকেন, তাহলে মানে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি 2 বছরের বেশি পালিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু তার এগেনস্টে কিন্তু মানে ডাইভোর্স ক্লেম করা যেতে পারে। নেক্সট সেটা হলো আমাদের কনভার্সন। এটা যদি আমরা তো যেহেতু হিন্দু ম্যারেজ অ্যাক্টটা নিয়ে বলছি, তো হিন্দু ম্যারেজ অ্যাক্টে কিন্তু কোনো হিন্দু ব্যক্তি যদি হঠাৎ করে তার রিলিজিয়নকে কনভার্ট করে নেয় তাহলে কিন্তু ডাইভোর্স পাওয়া যেতে পারে। নেক্সট সেটা হলো মেন্টাল ডিসঅর্ডার, মানে এমন কোনো লেভেলে মেন্টাল ডিসঅর্ডার
আছে যেটার জন্য কিন্তু থাকা যাচ্ছে না, তখন কিন্তু ডাইভোর্স পাওয়া যেতে পারে। নেক্সট হলো ভালনারেবল ডিজিজ, মানে ভালনারেবল মানে কিন্তু সেক্সুয়াল কন্ট্যাক্ট থেকে ট্রান্সমিট হয়, যেটা মানে সেক্সুয়াল ট্রান্সমিট থেকে যে ডিজিজগুলো হয় তাকে কিন্তু ভালনারেবল ডিজিজ বলে। মানে সামনের পার্টনার যদি কোনো কারণে কমিউনিকেট ভালনারেবল ডিজিজে ভোগে তাহলে কিন্তু এই গ্রাউন্ডে ডাইভোর্স ফাইল করা যেতে পারে। নেক্সট হলো রিনাউন্সিয়েশন, মানে কোনো কারণে হয়তো কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিয়েছে এবং সংসার ধর্ম ত্যাগ করে সে হয়তো মোহমায়া ত্যাগ করে সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে। তো এখানে একটা জিনিস বলি, কেউ যদি হঠাৎ করে কোনো কারণে গেরুয়া ফতুয়া পড়ে অথবা রিনাউন্সিয়েট করে যদি সে করে দিয়ে যদি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যায়, এরকম কিন্তু হবে না। মানে প্রপার ওয়েতে কিন্তু কোনো রিলিজিয়াস গ্রুপে কিন্তু জয়েন করতে হবে অথবা প্রপারলি কিন্তু রিনাউন্সিয়েট হতে হবে, তবেই কিন্তু ডাইভোর্স ফাইল করা যাবে। নেক্সট হলো প্রিজিউম ডেট, মানে কোনো ব্যক্তি যদি 7 বছরের বেশি নিরুদ্দেশ থাকে এবং ওনার ব্যাপারে যদি কোনো হদিশ না পাওয়া যায়, কোনো রকম বেঁচে থাকার নিউজ না পাওয়া যায়, তাহলে ওনাকে মৃত বলে মানা হয় অ্যাকর্ডিং টু ল, তাহলে তখন ডাইভোর্স ক্লেম করা যেতে পারে। নেক্সট আমি যেটা বলবো সেটা হলো সেকশন 13(1)(a), যেখানে এটা বলা হয়েছে নো রিজাম্পশন অফ কোহাবিটেশন ফর 1 year অর মোর আফটার জুডিশিয়াল সেপারেশন। কোর্ট জুডিশিয়াল সেপারেশন করে দিয়েছে এবং 1 year'ের মধ্যে কোনো রকম কোনো কোহাবিটেশন হয়নি, তাহলে কিন্তু ডাইভোর্স পাওয়া যাবে। নেক্সট যে পয়েন্ট গ্রাউন্ডটা সেটা হলো নো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস ফর 1 year অর মোর আফটার পাসিং ডিগ্রি, মানে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের জন্য ডিগ্রি পাস হয়ে গিয়েছে বাট কোনো রকম রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস 1 year'ের মধ্যে হয়নি, তখনও কিন্তু ডাইভোর্স পাওয়া যাবে। নেক্সট যেটা বলবো সেটা হলো সেকশন 13(2), যেখানে যেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর ওয়াইফ, যেখানে ফার্স্ট যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হলো হাজব্যান্ড ম্যারিড এগেন, যেখানে প্রথম ওয়াইফ বেঁচে থাকতে হাজব্যান্ড যদি দ্বিতীয় বিবাহ করেন তাহলে কিন্তু প্রথম ওয়াইফ যদি চায় তাহলে ডাইভোর্স ফাইল করতে পারে। নেক্সট হলো হাজব্যান্ড প্রুভেন গিল্টি অফ রেপ, যদি কোনো কারণে হাজব্যান্ড প্রুভ হয় গিল্টি হিসেবে, মানে রেপের গিল্টি হিসেবে অথবা সডোমি, তখন কিন্তু যদি ওয়াইফ চায় তাহলে ডাইভোর্স ক্লেম করতে পারে। মেনটেন্যান্স ডিগ্রি পাসড আন্ডার 125 CAPC or Section 18 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যান্ড নো কোহাবিটেশন ফর 1 year অর মোর, যদি কোনো কারণে মেনটেন্যান্স যে ডিগ্রি আছে সেটা পাসড হয়ে গেছে, মানে পাস হয়ে গেছে 125 ক্রিমিনাল প্রসিডিওর কোডে এবং সেকশন 18 হিন্দু ম্যারেজ অ্যাক্টে কোনো রকম অর হিন্দু ম্যারেজ অ্যাক্টে মানে সেকশন 18 এবং কোনো রকম কোনো কোহাবিটেশন হয়নি 1 year'ের মধ্যে, তাহলে কিন্তু ডাইভোর্স ক্লেম করতে পারে ওয়াইফ। নেক্সট যেটা বলেছে যে ম্যারেজ সোলেমনাইজড ওয়েন ওয়াইফ ওয়াজ আন্ডার 15, মানে যখন ওয়াইফের বিয়ে হয় তখন সে আন্ডার 15 ছিল এবং সে অ্যাডাল্ট ছিল না, মানে 18 year এজ কমপ্লিট হয়নি, তখনও যদি চায় এই গ্রাউন্ডেও কিন্তু ওয়াইফ যদি চায় তাহলে ডাইভোর্স ফাইল করতে পারে। এবার নেক্সট যেটা আমি বলবো সেটা হলো তোমার, যেটা আমি আগেও বলেছি সেটা হলো 13(a), যে 13(a)র যে আমি একটা আলাদা ভিডিও বানাবো যেটা হলো তোমার জুডিশিয়াল প্রসিডিংসের ওপরে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা আছে আমি আগে, যে 13(1)(a) যে আমি বললাম যেখানে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এটারও আমি একটা আলাদা ভিডিও বানাবো যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর যেটা বলার আছে সেটা হলো 13(b). 13(b)তে এটাই বলা আছে সেটা হলো ডাইভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, এখানে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের মিউচুয়াল কনসেন্টে ডাইভোর্সটা হবে এবং শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা কন্ডিশন আছে সেটা হলো ডাইভোর্স যেদিনকে অ্যাপ্লাই করবে তার ঠিক 1 বছর আগে থাকতে কিন্তু আলাদা থাকতে হবে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই, মানে যে ডেটে তোমরা অ্যাপ্লাই করছো তার 1 বছর আগে থাকতে কিন্তু কোনো রকম কোহাবিটেশন হলে হবে না কিন্তু। তো এটাই হলো একটা কন্ডিশন আছে মিউচুয়াল ডাইভোর্সের জন্য, তো সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি আমি হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে যে ডাইভোর্সের যা যা গ্রাউন্ডস আছে, যা যা প্রভিশনস আছে, আমি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে অতি অবশ্যই আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব রিপ্লাই করার। আর আরেকটা জিনিস সেটা হলো যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড ভবিষ্যতে আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো
আজকের জন্য সবাইকে এটাই বলার যে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।